জয়ের পথে সঙ্গে সুজয়। Every day is a new opportunity to improve yourself and move closer to your dreams. Every day is a new opportunity to improve yourself and move closer to your dreams. নমস্কার, জয়ের পথের সঙ্গে সুজয় আপনাদের স্বাগত। আমি প্রফেসর ডক্টর সুজয় বিশ্বাস এবং জয়ের পথের সঙ্গে সুজয় আজকে 494তম 494th এপিসোড, 494তম সপ্তাহ। এবং আজকের সপ্তাহে আমার অতিথি মিউজিক প্রডিউসার, ডিরেক্টর, গায়ক মেঘ ব্যানার্জি। নমস্কার মেঘ। নমস্কার, থ্যাঙ্কস ফর কামিং টু মাই শো। থ্যাংক ইউ ফর হ্যাভিং মি হিয়ার। আমি যাক, আমার খুব ভালো লাগছে, আমি আপনাদের চ্যানেলটা দেখি অনেকদিন দেখে, এবং আমার খুব ভালো লাগছে এখানে এসে। ধন্যবাদ দেব আপনাদের সকলকে, আমার দর্শকদের, যারা সপ্তাহের পর সপ্তাহ, মাসের পর মাস, বছরের পর বছর জয়ের পথের সঙ্গে সুজয় দেখে জয়ের পথের সঙ্গে সুজয়কে করে তুলেছেন এক মুখে মুখে চলা নাম। সঙ্গে রাখুন, দেখতে থাকুন জয়ের পথের সঙ্গে সুজয়। সাপ্তাহিক সাফল্যের সাত করেন, দ্য ফার্স্ট রুল, ডিফাইন এ ক্লিয়ার ভিশন এন্ড পারসিউ ইট উইথ আনওয়েভারিং ফোকাস। একদম টু দ্য ফোকাস, একদম। The second rule of success, cultivate discipline and consistency in daily action. Discipline is the key to success. Discipline, consistency, perseverance. These are the words told repeatedly, but same true every time, all through the ages. The fourth rule of success, embrace failure as a learning opportunity, not a setback. Well, failures are the pillars of success. কথাটা একদম সত্যি। So, if you coin it the other way, embrace failure as a learning opportunity, not a setback. The fourth rule of success, continuously upgrade your knowledge with skills. Knowledge and skills it says skills and wills make success. So continuously upgrade your knowledge and skills. The fifth rule of success, surround yourself with positive, growth oriented people. Well, positive ecosystem, positive environment helps you to grow fast, and so surround yourself with positive, growth oriented people and avoid negativity of any form. The sixth rule of success, maintain integrity and stay true to your values. Losing values is very easy, and cultivate good habits. Good habits difficult to cultivate but easy to live, but bad habits easy to cultivate, very difficult to live. So maintain integrity and stay true to your values. সাপ্তাহিক সাফল্যের সপ্তম and the last rule is the seventh rule of success, take decisive action and persist until you achieve results. Once you firm up that you're going to do something, work incessantly so that you can reach that, and then success will follow. চলে আসবো প্রশ্ন উত্তরে। তার আগে অতিথি সম্পর্কে দু চার কথা। তার কারণ জয়ের পথের সঙ্গে সুজয় করে তার সফল অতিথিদের সাফল্যের ডকুমেন্টেশন, a brief statement about Megh Banerjee. He's a music composer, singer, and songwriter. He has worked for more than 200 short films, more than 40 feature films, and numerous other projects. He's trained in Indian and Western classical music and can play more than 10 instruments. Megh, একদম অন্যরকমের প্রশ্ন দিয়ে শুরু করব। Are you born and brought up in Calcutta? নো, আচ্ছা, আমি born and brought up in মুর্শিদাবাদ। আচ্ছা, মুর্শিদাবাদে। তারপর আমি পড়াশোনার সূত্রে কলকাতায় আসি। ইলেকশনের বাজারে তো মুর্শিদাবাদ ইজ ভেরি হট। মুর্শিদাবাদ কি হবে? হ্যাঁ, হ্যাঁ। তো কতদিন মুর্শিদাবাদে কতদিন থেকেছিল? মুর্শিদাবাদ আমি কলকাতায় আসি 2008-এ। আচ্ছা। তারপরে ওখানে পড়াশোনা, চাকরি বাকরি, তারপরে তো আমার প্ল্যানই ছিল যে আমি গান বাজনাই করবো ফাইনালি। কোথায় স্কুলিং? কোথায় স্কুলিংও মুর্শিদাবাদে। স্কুলিং মুর্শিদাবাদ। হ্যাঁ। কলেজ? কলেজে এখানে আমি শিবপুর থেকে পড়েছি ইলেকট্রিক্যাল নিয়ে। ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়েছো? ও বাবা, এটা আমি জানতাম আমি না। লার্সেন এন্ড টুব্রোতে চাকরি করছি 5 বছর। আচ্ছা, কোথায়? কলকাতাতেই? হ্যাঁ, কলকাতাতে। আচ্ছা, সিবিএস এক্সপ্রেশন না, আচ্ছা, ইএসপি সুইচগেট ডিভিশন। হ্যাঁ, মানে ওই ক্যানিলওয়ার্থ হোটেলের এক্স্যাক্টলি, ওই বিল্ডিং এ আমি 5th ফ্লোরে বসতাম। আমি আমার মাসির ছেলে। ও আচ্ছা আচ্ছা, ওই বিল্ডিং এর পাস আউট। আমি 2012 পাস আউট। অনেক সময়। দিয়ে 2017 পর্যন্ত চাকরি করেছি। তারপরে 2000 আমার প্ল্যানই ছিল ছোটবেলা থেকে যে আমি একটু কিছু ক্রিয়েটিভ করতে চাই। এই যে ইঞ্জিনিয়ারিং পড়া, স্কুলে পড়া, নিশ্চয়ই পড়াশোনা ভালো ছিল, আদারওয়াইজ শিবপুরে তো চান্স পাওয়া যায় না। আমাদের সময় তো শিবপুরে ছিল। তো এইটা কি তোমার মনে হয় যে এখন তো তোমাকে লোকে সিঙ্গার, কম্পোজার, হাউ মাচ ডিড ইট হেল্প স্কুল, কলেজ, ডিসিপ্লিন লাইফ টিল দ্য টাইম ইউ বিকাম? এখন তো সোশ্যালি ইউ আর নোন অ্যাজ আ, মানে আমি তো জানলাম তুমি ইঞ্জিনিয়ার, আমি তোমার সাথে কাজ করেছি, তো এটা কতটা হেল্প করেছে বলে তোমার মনে হয়?
আমার ডিসিপ্লিনটা সত্যি বলতে, আমি একটা গ্রামের স্কুলে পড়াশোনা করেছি, পরে শিবপুরে এসেছি। তখন পর্যন্ত আমাদের ডিসিপ্লিন আলাদা করে সে অর্থে কোনো ট্রেনিং ছিল না, বা ডিসিপ্লিন যে লাইফে কতটা ইম্পর্টেন্ট, কিভাবে মানুষের সঙ্গে কথা বলতে হয়, কিভাবে কমিউনিকেট করতে হয়, এগুলো কতটা ইম্পর্টেন্ট, এটা আমি অ্যাকচুয়ালি শিখেছি এলএনটি তে ঢুকে। আচ্ছা। ওইখানে আমাদের প্রচুর কর্পোরেট ট্রেনিং হতো, যে কিভাবে মানুষের সঙ্গে কথা বলতে হয়, কিভাবে একটা ফোন ঠিক টাইমে তোলা, বা কেউ ফোন করলে তাকে ঠিকঠাক রেসপন্ড করে, এগুলো যে কত ইম্পর্টেন্ট। এবং আমি এখনো আমার কর্মজীবন যদিও সম্পূর্ণ আলাদা, কিন্তু এখন আমি বুঝি যে এই মানে মানুষকে ঠিক ভ্যালু দেওয়া, ঠিক ডিসিপ্লিন, ঠিক টাইমে নিজের কাজ ডেলিভার করা, এগুলো যে কত ইম্পর্টেন্ট সেটা আমি এখনো নিজে কাজ করতে গিয়ে বুঝি আর কি। এক্সেলেন্ট। আমি কেন তোমায় জিজ্ঞেস করলাম আমি বলি, তার কারণ তুমি তো জানো আমি টেকনো ইন্ডিয়ার অনেক বছর ধরে কাজ করছি। তো আমি দেখেছি যে ছেলে মেয়েরা, ইনফ্যাক্ট আমি যেহেতু তুমি দেখেছো আমি সিনেমা করেছি, আমি সিরিয়াল করেছি, গান করি, মোটিভেশন। ইনফ্যাক্ট আপনি আমার সুরে একটা গান গেয়েছিলেন, আমি রিয়েলি অনার্ড। আমি সেটা করি বলে অনেকে আসে যে স্যার একটু অভিনয় করতে চাই, গান করতে চাই, একটু নাচে, এটাই কেরিয়ার চাই। তখন আমি বলি যে পড়াশোনাটা শেষ করো, মেক শিওর দ্যাট ইউ ক্যান আর্ন দ্য মানে টু এন্ডস মিট। তারপরে কেন, তার কারণ এই ক্রিয়েটিভিটির জগৎটা খুব আনসার্টেন, আনসার্টেন মানে রোজগার খুব আনসার্টেন। কিন্তু তুমি যখন পে করবে, বাট ক্রিয়েট মানে কমপ্লিট ইউর বেসিক এডুকেশন। তার কারণ হচ্ছে, এবং সেই জন্য সব গতি থেকে এই প্রশ্নটা জিজ্ঞেস করি, টু মেক মাই ভিউয়ার্স আন্ডারস্ট্যান্ড, যে যারা আমার ছাত্র ছাত্রী অল্প বয়সে, যে বেসিক এডুকেশনটা কমপ্লিট, তার সাথে প্যাশন কর, কিন্তু টেক ইট অ্যাট আ লিটল পয়েন্ট অফ টাইম। কিন্তু এখনো আমাদের দেশে সেইটা আসেনি যে যা ইচ্ছে, মানে ইনফ্যাক্ট এখন যারা অভিনয় করতে আসছেন তারা বেসিক্যালি আমি দেখেছি, আমার তো এই 94 গেস্ট আমি কেউ দেখিনি যে পড়াশোনা না করে এসেছে। মেবি আ কাপল অফ দেম যে হু হ্যাজ মেড ইট বিগ ইট বিজনেস উইদাউট কমপ্লিটিং হিজ স্টাডিজ, বাট সেটা এক্সেপশন, নট দি রুল। এবার বলি যে তুমি when did you decide যে তোমার ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এর সাথে, গানের তো ডেফিনেটলি ইলেকট্রিসিটির সাথে গান বাজবেই না, সেইটুকুনি সম্পর্ক, কিন্তু শিবপুরের একটা ইকোসিস্টেম আছে। আমি শিবপুরে গেছি, আমরা ইঞ্জিনিয়ারিং, আমি যাদবপুর থেকে ইঞ্জিনিয়ারিং করেছি, শিবপুরে গেছি। অ্যান্ড এখন কারেন্টলি ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল, সিভিল লোকে পড়তে চাইছে না, সবাই কম্পিউটার সায়েন্স করছে। কিন্তু ইলেকট্রিক্যাল এট আ পয়েন্ট অফ টাইম, মানে 89 আমি যখন পাস করেছি, 85 যখন রেভার্ড ব্রাঞ্চ অফ ইঞ্জিনিয়ারিং, যাদবপুরে ইলেকট্রিক্যাল তো বিরাট, মাদার অফ ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং বলা, ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল, সিভিল। তো এখন হচ্ছে যে মানে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়লে, লার্সেন টু ওয়ান অফ দ্য বিগেস্ট কোম্পানি ইন দ্য ওয়ার্ল্ড, আর কি তাতে কাজ করলে কর্পোরেটে, তারপরে ঠিক করলে যে সবকিছু ছেড়ে ছেড়ে দিয়ে গান করলে, এইটা কখন মনে হলো যে ইউ ক্যান টেক দ্যাট রিস্ক, আর কি মানে সেই মুহূর্তটা কখন? এক্স্যাক্টলি, এটা সেই মুহূর্ত, এটা অনেকদিন থেকে আমার মনে গ্রো করছিল যে আই ওয়ান্ট টু বি ইন মিউজিক। কেন, তোমার কি বাড়ির, আমার না বাড়িতে কারোর সঙ্গে গান বাজনা, ক্রিয়েটিভিটির সে অর্থে কোনো সম্পর্ক ছিল না। আমার গান বাজনা খুব ভালো। তুমি শিখেছিলে গান বাজনা? গান বাজনা আমি পড়তে পড়তে গিটার শিখেছিলাম, পরে বেশিরভাগই চাকরি করতে করতে আমি পিয়ানো আর গানটা আমি চাকরি করতে করতে শিখি। তো কারণ আমাদের মুর্শিদাবাদে সত্যি পিয়ানো টিয়ানো শেখার সেরকম কোনো অপরচুনিটি ছিল না আর কি। কিন্তু আমার পড়াশোনা করতে করতে আমি জানতাম যে কোনো একটা সময় আসবে যে আমি ছেড়ে, এবং আমার এটা ব্যক্তিগতভাবে মনে হচ্ছিল যে সবকিছু ছেড়ে ঝাঁপ না দিলে আমার মতন একজন কমপ্লিটলি আউটসাইডারের পক্ষে, মানে এখানে কোথাও পৌঁছানো, নিজের একটা ছোট মার্ক রাখা উড বি ভেরি ডিফিকাল্ট, মানে ইম্পসিবল। এই করতে করতে, চাকরি করতে করতে দেখি হয় কিনা, 100% গ্যারান্টি হবে না। ঠিক আছে, একটা জীবন, আমি যা হবে মানে হোল হার্টেডলি করবো, হাফ হার্টেডলি আমি কিছু করবো না। এক্সেলেন্ট। তো এই সিদ্ধান্ত আমার ছিল। কিন্তু দেখো, আমি তোমায় একটু কাট করছি, লোকের তো মনে হয় যে আমি হাফ হার্টেডলি করবো না, মনে হয়। আবার লোকে এখানেই আটকে যায় যে আমি একটা লার্সেন টুকরিতে কাজ করি, একটা পাশ গেলে একটা, এইটা তো আমার আসবে না, মানে আমার কি এটা আসবে, এই ভয়টা, এই অ্যাপ্রিহেনশনটা জয় করলে কি করে? এটা না একটা বিবেকানন্দের একটা কোট থেকে আমি জয় করেছি। একটা ছোট গল্প আছে বিবেকানন্দের, জাস্ট 1 মিনিট লাগবে বলতে চাই গল্পটা। যে একজন স্বামী বিবেকানন্দ তার বন্ধুদের সঙ্গে, সতীর্থদের সঙ্গে বসে আছেন। একজন এসে স্বামী বিবেকানন্দকে জিজ্ঞেস করেন, স্বামীজি আমি ব্রহ্মচর্য পালন করতে চাই, আমি কি করবো? স্বামী বিবেকানন্দ বলে, না করো না, তুমি যেমন আছে ভালো আছে, তো কেন করবে ব্রহ্মচর্য পালন, তুমি থাকো, তুমি যেমন আছে থাকো। ওই শিশুগুলো চলে গেল। তখন যে স্বামীজি যে সতীর্থরা ছিলেন তারা স্বামীজিকে বললেন, আপনি তো না করলেন কেন, আপনি নিজে ব্রহ্মচর্য পালন করছেন। তখন স্বামীজি বললেন, দেখো ব্রহ্মচর্য পালন করা এত কঠিন, যার মনে সন্দেহ আছে যে আমি পারবো কি পারবো না, আমি করবো কি করবো না, সে পারবে না। যে 100% শিওর যে আমি করবোই, আমি না খেতে পেয়ে মরে গেলেও আমি এটাই করব, আমি যদি ভিক্ষে করতে হয় তাও আমি এটাই করবো, সেই পারবে এটা করতে। ও এক্সেলেন্ট। তো এই জন্য আমি না করলাম। আমি জানতাম ওর মনে দ্বিধা আছে, ও পারবে না করতে। আমি যেন মনে করে দ্বিধা রাখিনি, যা হবে একটাই জীবন, কত কিছু, কত লোক কত কিছু চেষ্টা করে পারছে না, কি হবে, কিছু হবে না, আর বেশি তো কিছু হবে না,
কিছু হবে না ম্যাক্সিমাম, ঠিক আছে। আমি বলবো না যে আমি খুব সফল এখনো, বাট স্টিল আমি বিশ্বাস করি যে এই স্পিরিটটা থাকাটা দরকার। না হলে এক হয় কি, বেশিরভাগই ইন্ডাস্ট্রিতে দেখবেন হয় অমুকের ছেলে তমুকের সঙ্গে একটা একদম একদম অ্যাক্সিডেন্টালি পরিচয় হয়ে গেছে, সে উঠে এসছে। কিন্তু আমি জানতাম আমার মতন কমপ্লিট আউটসাইডারের পক্ষে যদি এই যুদ্ধ জিততে হয়, ওই সব ছেড়ে ঢাল তরল নিয়ে নামতে হবে। Excellent, হ্যাঁ। আমরা চলে আসছি প্রথম আর একদম শেষে আর কি। আচ্ছা। আমি বলছি যে, কখন প্রথম ব্রেকটা কখন পেলে? প্রথম আমি 2017-তে শুরু করেছি, তখন আমি একটা শর্ট ফিল্মের মিউজিক করি, বালির নিচে জলের শব্দ, ওটাতে সৌমিত্র চট্টোপাধ্যায় ছিলেন, এবং ওটাতে আমি একটা অ্যাওয়ার্ড পেয়েছি বেস্ট মিউজিক কম্পোজার। ও আচ্ছা, তো excellent। সেটা নিয়ে সেটা how did it happen? আমি সেই আমি আসলে প্রচুর পিয়ানো বাজাতাম তখন, হ্যাঁ। বিভিন্ন পিয়ানোতে নিজের কম্পোজিশন বাজিয়ে বাজিয়ে ফেসবুকে দিতাম। ও আচ্ছা, তো সেখান থেকে কিছু ডিরেক্টররা আমাকে দেখে, Approach করে। হ্যাঁ অ্যাপ্রোচ করে যে না ঠিক আছে এই ছেলেটা একটু অন্য রকমের মিউজিক করছে আর কি, একটু যেহেতু আমি ট্রেন্ড ইন ওয়েস্টার্ন ক্লাসিক্যাল মিউজিক অলসো। তো সেখান থেকে অনেকে মার্ক করে, এবং যাই হোক তারপরে ওটাতে কিছুটা নাম ডাক হয়। তারপরে হইচই আমি বেশ কিছু কাজ পেয়ে যাই, এবং সেগুলো আমি করে ফেলি। সেগুলো আমি পরে আসছি। আমি বলছি যে তার সাথে তো ইনস্ট্রুমেন্ট বাজানো তো ধরলে, তুমি গানটা কি শিখলে নাকি? গানটা আমি শিখেছি, আমি জানতাম না শিখলে একটু মুশকিল। যত শিক্ষা হলে গিয়ে ভিত, জানেন তো, শিক্ষা হলে গিয়ে ভিত। একটা নিয়ম ভাঙতে গেলে সবার আগে নিয়মটাকে সবচেয়ে বেশি ভালো করে জানতে একদম হয়। একদম একদম, হ্যাঁ। তো এইটা আমি মানে জানতাম বলে যে যে হ্যাকারস, হ্যাঁ দ্য বেস্ট সফটওয়্যার ইঞ্জিনিয়ার, ইয়েস একদম বেস্ট কোডার্স, একদম ঠিক, একদম ঠিক। তো আমি সবসময় জানতাম যে না শিখলে হবে না। ওই যে বললাম যে আমি জানতাম যে আমি কমপ্লিট আউটসাইডার, তো আমার এভরিথিং হ্যাজ টু বি বেস্ট, তবেই আমি মানে যুদ্ধটা আর একটু সফলভাবে লড়তে পারবো আর কি। এক্সেলেন্ট এক্সেলেন্ট। এবার বলি যে আমরা যে তোমার যে জার্নি, এখন তো দেখছে হাসছে খুশছে এতগুলো ফিল্মস হয়ে গেছে, মানে হাউ ডিফিকাল্ট ওয়াজ দিস ফাইট অফ দ্য জার্নি অফ আ সিঙ্গার অ্যান্ড মিউজিক ডিরেক্টর? তার কারণ হচ্ছে লার্সেন টুব্রোতে কাজ করার ডেফিনেটলি তার স্ট্রেস আছে, কিন্তু সেটা একটা গতানুগতিক আমরা যারা ইঞ্জিনিয়াররা কাজ করি আর কি, নানা মানে হাউ ডিফিকাল্ট ওয়াজ দিস ফাইট, অর ইউ এনজয়েড? ইট ইজ ভেরি ডিফিকাল্ট, আই কান্ট সে যে আমি সবসময় খুব এনজয় করি। ইটস ভেরি স্ট্রেসফুল, ইটস আনসার্টেন। সবচেয়ে বড় কথা হলো ইটস আনসার্টেন, এন্ড মানে কি হবে কিভাবে চলছে কেউ জানে না, ইজ নো থিওরি। ঠিক আছে, দিস ইজ লাইফ, এক্সেলেন্ট। ইউ হ্যাভ টু মুভ অন। আমি একটা ম্যান্ডেটরি একটা প্রশ্ন করি, এমনিতে জানো তো এই আধ ঘন্টার এখন কেউ দেখে না, তুমি দেখবে পডকাস্ট হয় লোকে শর্টস দেয়, তো আমাদের আমরা ঠিক করেছি এগুলো এডিট করে করে এবং এই প্রশ্নটা ইজ ভেরি ইম্পর্টেন্ট। আমি বলি যে আমি মনে করি না, আমি বলি না, আমি বিশ্বাস করি মোমেন্টস মেক আ লাইফ। মুহূর্তই জীবন তৈরি করে, যে মুহূর্ত চলে গেছে সেই মুহূর্ত বিল গেটসও ফিরে পাবে যত বিলিয়ন ডলার। মানে তুমি আমার চেয়ে অনেক ছোট, ইনফ্যাক্ট ইঞ্জিনিয়ারিং এর 11 আর কত 12 বার 89 মানে 23 বছরের লং ওয়ে টু গো। আমরা প্রার্থনা করি তোমার প্রফেশনাল পার্সোনাল ভালো হোক, কিন্তু টিল ডেট এনি মোমেন্ট উইচ ইউ লাইক টু চেরিশ ফর দ্য রেস্ট অফ ইউর লাইফ, সেই মুহূর্ত যা তোমার সারা জীবন অন্য যতই ভালো কিছু আসুক তুমি মনে রাখবে। এরকম অনেক মুহূর্ত আছে জীবনের। আমার প্রথম চাকরি পাওয়ার মুহূর্তটা আমার কাছে খুব ইম্পর্টেন্ট ছিল। চাকরি কি ক্যাম্পাস থেকে পেয়েছিলে? না, ক্যাম্পাস থেকে না, পরে ওয়াক ইন ইন্টারভিউতে পেয়েছিলাম। ওইটা আমার কাছে খুব ইম্পর্টেন্ট ছিল, কারণ প্রায় 200 জন লোক এসেছিল ইন্টারভিউ দিতে, তার মধ্যে 2 জন সিলেক্ট হয়েছে, তার মধ্যে আমি একজন ছিলাম। এইটা তারপরে একটি সিনেমা কবির সুমন ইজ মাই আইডল আর কি। তো রিসেন্টলি একটা কাজে কবির সুমনের সঙ্গে আমি একসাথে কাজ করলাম, একই সিনেমায় আমরা কো-কম্পোজার হিসেবে, সেটা আমার কাছে একটা খুব বড় জিনিস। এটা আমি ফিল্মফেয়ার নমিনেশন পেয়েছিলাম একটা কাজের জন্য। ফিল্মফেয়ার মানে অ্যাওয়ার্ড না, বাট নমিনেশন দ্যাটস বেস্ট মিউজিক ডিরেক্টর। ওইটা আমার কাছে একটা খুব চেরিশেবল মোমেন্ট, এই আর কি। থ্যাংক ইউ। চলে এসেছি প্রথমত একদম শেষে, একটা ছোট্ট গল্প বলে যাব, আমি প্রত্যেক দিনই বলি। ওই সেই একটা कहावत আছে না যে आपका जैसा हो तो अच्छा हो, आपका जैसा नहीं हो तो और भी अच्छा हो, क्योंकि अगर आपके जैसा नहीं हो तो ईश्वर के जैसा हो रहा है, और डेफिनेटली दैट इज बेटर। একটা পাখির ফ্যামিলি উঠতে 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 তাদের বাসা খুঁজতে খুঁজতে একটা পুকুর যাচ্ছে, একটা নদী যাচ্ছে, তার দুধারে প্রচুর গাছ। পাখি 5 জনের ফ্যামিলি, তা ওরা একটা কোটর করবে বলে ঘুরছে, একটা গাছের কাছে গিয়ে বসলো এবং গাছটায় জিজ্ঞেস করলো আমরা কি এখানে বাড়ি থাকতে? সে বললো না, এখানে থাকতে পারবো না। দে ওয়ার ভেরি স্যাড যে আমাদের বসতে দিল না। তো উড়ে উড়ে দেখছে উল্টো দিকে, আবার সেই নদীটার উল্টো দিকে আরেকটা গাছ, বড় গাছ, সেখানে গেছে, তারা সে খুব হাসি মনে করতে দিল। সো দে ওয়ার লিভিং। কিছুদিন বাদেই একটা বিশাল
মানে ঝড় জল এলো এবং সেখান থেকে নদী একদম উথাল পাথাল হয়ে চলছে। চলতে চলতে কি হলো, যে গাছটায় বসতে দেয়নি পাখিগুলোকে, সেই গাছটা ওই আপরুটেড হয়ে গেল, সে তার শিকড়গুলো তুলে গাছটা ভেজে চলে, এবং পাখিগুলোর খুব আনন্দ হলো যে আমাদের বসতে দেয়নি, দেখো তোমার কি অবস্থা হলো। তো যখন চলে যাচ্ছে গাছটা আর ওরা হাসছে, তখন ওরা বলছে, ওই পাখির ফ্যামিলি বলছে যে দেখো তুমি তো আমাদের আমাদের তুমি করতে দিলে না, তোমার কি অবস্থা হলো। তখন সে গাছ বলছে যে দেখো আমি জানি যে আমার রুটস গুলো, আমার যে রুটস এর সম্পর্ক মাটির সাথে খুব হালকা হয়ে এসছে, একটু ঝড়জল হলে আমি আর থাকবো না, তাই তোমাদের বসতে দিইনি গো। স্টোরি এন্ডস হিয়ার। মোরাল অফ দ্য স্টোরি, ঈশ্বরকে সম্পূর্ণ নিবেদন করে দিতে হবে। ভেরি ডিফিকাল্ট টু ডু, বলা অনেক সহজ, কিন্তু এটা করতে হবে। তার কারণ হোয়াট এভার হি ডিসাইডস ইজ ফাইনাল ফর আস, may apparently be good or apparently be not that good, but that is what we have to accept, এবং ঈশ্বরকে দু হাত তুলে সমর্পণ করতে হবে। বলে দ্রৌপদীও যতক্ষণ না দু হাত তুলে কৃষ্ণের কাছে সমর্পণ করেছিলেন, শারীর কিন্তু আসেনি। সুতরাং আমি বলি যে আমার অফিস ঘরে একটা স্টেটমেন্ট আছে, গিভ ইয়োরসেলফ এন্টায়ারলি টু দ্য ডিভাইন এন্ড ইউ উইল ফাইন্ড দ্য সলিউশন টু অল ইয়োর প্রবলেম। চলে আসবে একটা ছোট্ট বিরতির পর। আপনারা দেখছেন জয়ের পথে, সঙ্গে সুজা। পথে সঙ্গে সুজয়। চলে এলাম বিরতির পর। আপনারা দেখছেন জয়ের পথে সঙ্গে সুজা। আজ জয়ের পথে সঙ্গে সুজা 494, তো 494th এপিসোড, 494 সপ্তাহ। প্রথম থেকে যারা দেখেননি তাদের বলছি, আজকের সপ্তাহে আমার অতিথি মিউজিক কম্পোজার, সিঙ্গার, মিউজিক ডিরেক্টর মেঘ ব্যানার্জি। মেঘের সম্বন্ধে আরেকটু বলি, আমি had the opportunity and privilege of playback, of debuting in playback with a Meg Banerjee song in the film called Paramita Munshir film, Ami Jokhon Hema Malini, which has been widely seen by all the viewers all over the state and has got numerous awards also. Meg, তোমাকে তো এখন লোকে মিউজিক সিঙ্গার প্রডিউসার আছে। আমি সবসময় আমি বিলিভ করি দ্যাট কারো যদি ফ্যামিলি লাইফ ভালো থাকে, তার প্রফেশনাল লাইফই ভালো হয়। ইনফ্যাক্ট এই যে 494তম এপিসোড, অধিকাংশ না, 99% হ্যাভ আ গুড ফ্যামিলি লাইফ। তোমার ফ্যামিলি সম্বন্ধে যেটা শেয়ার করো, ইট হেল্পস টু ক্রিয়েট কানেক্ট উইথ দ্য অডিয়েন্স। তোমার বাবা মা স্ত্রী সন্তান, এরকম। প্রথম কথা হলো যে যাক, আমার বাবা চলে গেছেন আর কি, 2 বছর হলো। মা এখনো আছেন। আচ্ছা, বাবা কি করতেন? বাবা বর্ডার সিকিউরিটি ফোর্সে ছিলেন, বিএসএফ। ও, বিএসএফ যাতে কাম ফ্রম। তো মা স্কুল টিচার ছিলেন। বাবা বেশি বয়স হয়নি, মানে চলে গেছে না, 70 সামথিং। হঠাৎ করে নাকি? ব্রেনের স্ট্রোক হয়েছিল, ব্রেন স্ট্রোক হয়েছিল। মা আছেন, মা এখন সুস্থ এবং ভালো আর কি। তোমার সাথেই থাকেন? না, মা আমাদের মুর্শিদাবাদে বাড়ি আছে, ওইখানে মা থাকেন আর কি। ভাই বোন? ভাই, এক ছোট ভাই আছে, ও ব্যাংকে চাকরি করে। আচ্ছা, কোন ব্যাংক? অ্যাক্সিস ব্যাংকে আছে এখন। কোথায়? এখানে কলকাতায়? এখানে কলকাতাতে আছে, ওই দমদম ব্রাঞ্চে। আচ্ছা। আর আমার স্ত্রী, আমার কোনো বাচ্চা কাচ্চা নেই। আমার স্ত্রী হলো গিয়ে পড়ায় আইএম এ। তাই নাকি? হ্যাঁ, ও মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এ পড়েছে। ও আমরা একসাথে এলএনটি তে চাকরি করতাম, ওখানেই পরিচয় আমাদের। আচ্ছা। ও কোন কলেজে? ও শিবপুর থেকে মাস্টার ডিগ্রি করেছে আর কি। আচ্ছা। এখন পিএইচডি করছে যাদবপুর থেকে। না, ও মেকানিক্যালে। ও মেকানিক্যাল। ও এখন পিএইচডি করছে যাদবপুর থেকে। আচ্ছা, আর আইএম এ পড়াচ্ছে? আইএম এ পড়াচ্ছে। Thankfully she is a good partner, I will say, my best friend and hopefully my only friend. এবার তুমি যখন চাকরি ছেড়ে দিলে তখন তোমার বউ কিছু বলেনি? যে she was very supportive, এবং জানতো প্রথম থেকে। আমি আগেই বলেছিলাম যে আমি থাকবো না, আমি এটাই দেখতে চাই কি হয়। বেশিরভাগ লোকই ভয়ে ভয়ে জীবন কাটাচ্ছে, এই কি হবে যদি না হয়, হবে না, কি আছে, একটাই তো জীবন। I like this philosophy a lot. তো আমার স্ত্রী খুব সাপোর্টেড, এবং যাক, এটা আমার জীবনের একটা প্লাস পয়েন্ট। সত্যি কথা বলতে, পার্টনার যদি সাপোর্ট, আমাদের জীবন এনিওয়ে সো ডিফিকাল্ট, ঠিক ইন প্রফেশনাল ফিল্ড। আবার যদি বাড়িতেও যে পার্টনার, সে স্ত্রী হোক বা স্বামী, সে যদি সাপোর্টিভ না হয়, ইট উড বিকাম মোর ডিফিকাল্ট। একদম 100%। তো সেদিক থেকে আমি খুব লাকি যে আমার স্ত্রী খুব সাপোর্টিভ। এবং এবার বলি যে আমরা যতই দেখাই ফেসবুকে, যতই দেখাই আমরা আনন্দে আছি, হাসি ভেসে খেলে আছি,
লাইফ ইজ মানে বাস্তব হ্যাঁ, অত্যন্ত কঠিন। কঠিন আর কি, ঠিক, নট আ ঠিক। বেড অফ রোজ, এ বেড অফ ঠিক থর্নস। ঠিক ঠিক। তার মধ্যে থেকে আমরা যে ডিটক্সিফিকেশন হয়, আমি হ্যাঁ। বলি যে উই অল হ্যাভ আওয়ার মি টাইম, যেটা হ্যাঁ, বলি হ্যাঁ, আমরা হবিজ, আর হ্যাঁ, ফিউচারে হ্যাঁ, হবি পারসিউ হ্যাঁ। করে। তোমার হবি কি? আবার বলি এই প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট, তার কারণ ওই শর্টস এর মধ্যে যে অতিথির হবি কি, যে হ্যাঁ, হ্যাঁ, ব্যানার্জি হ্যাঁ। হবি কি, হবি কি? হবি বলতে গান শোনা আর বই পড়া আর গান- সিনেমা দেখি, এটাই হবি। এবার আমার তো গান- কাজটাই আমার হবি। হ্যাঁ। সত্যি এবার বলা। তোমারই তো দেখলাম যে তুমি 200টা শর্ট ফিল্ম করেছো, 40টা ফিচার ফিল্ম আরো পরে। It is মানে and you have started only from 2017. It's not even 10 years আর কি। হ্যাঁ। তোমার ধরলে 10 বছর ধরলে যে বছরে 40টা করে 20টা করে শর্ট শর্ট ফিল্ম, ফিল্ম। আর 40টা মানে বছরে 4টে করে ফিচার ফিল্ম করেছো। হ্যাঁ। তো হাউ দিস অপরচুনিটি কাম? ইটস নট ইজি যে একটা ফিচার ফিল্মও হয় না, শর্ট ফিল্মও কম হয়, এতটা হলো কি মানে হাউ ডিড ইউ? শর্ট ফিল্ম কলকাতায় প্রচুর হয় অ্যাকচুয়ালি। প্রচুর। এখন তুলনামূলক তাও একটু আমি দেখছি কম, বাট একটা সময় যখন আমরা শুরু করি তখন প্রচুর হতো। এবার যা হয়, আমি যখনই কাজ করছি সেই ডিরেক্ট মানে ধরুন সেই ডিরেক্টর আবার গিয়ে 4 জনকে বলেছে, সেই ডিরেক্টর বা কোনো একটা, এই যে বললাম প্রথম ফিল্মে আমি যে যেটা করে অ্যাওয়ার্ড একটা পেয়ে যাই, সেটাতে আমার একটু নাম ডাক ছড়িয়ে যায় আর কি। এবং আমি দেখেছি যে আমি ধরুন যদি 100 জন ডিরেক্টরের সঙ্গে কাজ করি, 90 জনই আমার সঙ্গে আমার কাজে খুশি আর কি ওদের মধ্যে। তারা গিয়ে অন্য যারা একটা ডিরেক্টর যখন মিউজিক কম্পোজার খুঁজছে বা এডিটর খুঁজছে, সে একজন ডিরেক্টরকে জিজ্ঞেস করে যে কার সাথে কাজ করা যায়। যেহেতু ডিরেক্টর আমার কাজে খুশি ছিল, সে অবভিয়াসলি রেফারেন্স দেয় আর কি। হ্যাঁ, এই ইনভার্টেড পারমিতা মুর্শিদি অনেকে বলেছে মেয়েকে দেখিস তো, মেয়েকে যদি কোনো কাজ থাকে মেয়েকে দিস। তো এটা এইভাবেই কাজ এগিয়েছে আর কি। সিমিলার ফিচার ফিল্ম, ফিচার ফিল্ম হতো, আমি প্রথম ফিচার ফিল্ম করি সৌকর্য ঘোষালের রেইনবো জেলি, ওতে আমি একটা গান করি এবং সেই গানটা খুব পপুলার হয়, কষ্ট তুমি আদর করে ডাকতে পারো। ওইখান থেকে আমি আরো বেশ কিছু কাজ পাই, তবে অভিরূপ ঘোষের সঙ্গে আমি বেশ কিছু কাজ করি। এবং যাই হোক, আমি ক্রমাগত সবসময় নিজেকে আপডেটেড রাখি যে নতুন কি ধরনের মিউজিক হচ্ছে। নিজেকে কি কোনো মার্কেটিং করতে হয় নাকি রেফারেন্স থেকেই আসে? না, নিজেকে মার্কেটিং করতেই হয়। নিজেকে মার্কেটিং বলতে আমি ফেসবুকে আমার কাজগুলো সবসময় ছাড়তে থাকি আর কি। ফেসবুকে? হ্যাঁ, তো ফেসবুক এবং ফেসবুকেই মূলত আমি আমার কাজ সবচেয়ে বেশি করি, যে নিজের যা কাজ আছে যা হচ্ছে সেগুলো সব আপডেট করতে থাকি। এখানে যেমন এখনই আমার মিউজিক্যাল একটা ফিচার ফিল্ম চলছে, সব খবরই বিশেষ নয় বলে নন্দনে চলছে। গত মাসে আমার একটা ফিল্ম রিলিজ হলো ওসিডি বলে, শোকর ঘোষালের সিনেমা যায় আসান আছে, গত মাসে ওটা রিলিজ হলো, ওটা বেশ মোটামুটি ভালোই চলেছে। এক্সেলেন্ট। তো সেই তুমি তো গান শিখেছো, গান করো। যদি আমার দর্শকদের জন্য মানে যে কোনো তোমার প্রিয় গান কিংবা খুব পপুলার হয়েছিল গান যদি 2 লাইন করো আর কি। যে গানটাতে আপনি গেছিলেন সেটা আমি 2 লাইন দিয়ে শোনাতে পারি, যদিও ওটা ফিমেল ভোকালে ছিল। এরকম, আমি মায়াবিনী কুহকিনী নিশিমা স্বরূপিনী, এই রাত মায়াবিনী, এই রাত কুহকিনী, এই রাত চোখে চোখ মিশে যায়, নখে নখ মিশে যায়, রাত জাগা দুই চোখ আগুন জ্বলেছে মনে। তবে আরো ছিল, ভুলে গেছি। আপনি গেয়েছেন, এটা পার্ট খুব ভালো গেয়েছে। আপনি আর আমি মেল যে পার্টটা ছিল। হ্যাঁ, আমি জাস্ট তোমাকে জানানোর থ্রু দিয়ে আমি দর্শকদের জানাচ্ছি যে আমার গানের এটা খুব মানে আই স্টার্টেড সিঙ্গিং যে স্টুডেন্টসদের মানে আমি, তুমি যেরকম কবির সুমন আমার খুবই প্রিয় গায়ক, এবং ওনার ছেড়েছে তো অনেক কিছুই, পুরোনো বেশ আমি অনেকবার গাই, এবং আমি ভাবতাম যে আমি খুব ভালো গাই, কেন আমি খুব চেঁচিয়ে চেঁচিয়ে গান গাইতাম। সো তারপরে একটা অফিসের একটা প্রোগ্রামিং গান গাই, এবং কোইন্সিডেন্টালি মিউজিশিয়ানরা বাজায়, আমি খুব ভালো গাইছি, আমার নিজের মনে হয় খুব ভালো গাইছি, এবং আমাদের মিডিয়া সেকশন কি করে সেই গানটা অরিজিনাল গানের সাথে একটা মিক্স করে এমন করে আমি যেন সেই মানে আমার কত স্টুডেন্টসরা ধরে তোমার প্রোগ্রাম করতে হবে, তো আমি কালচারাল ফেস্টে প্রোগ্রাম করি, কোনো জানি না কোন স্কেলে গাই, কিছু নপরের সা নিচে সা কোনো আইডিয়াই নেই, কোনটা বি ফ্ল্যাট কোনটা বি শার্প মানে কোনটা জি শার্প, কোনো কিছু আইডিয়া নেই। তো যারা ইনস্ট্রুমেন্ট বাজিয়েছিল তাদের ফোন করি, সন্টুদার পুরো নাম আমি জানি না, তো সন্টুদাকে ফোন করি, বলে যে কি স্কেলে গাইবি, কোনো স্কেল না, এই 5টা গান দিচ্ছি, তুমি এসে বাজিয়ে দেবে, তুমি সাফা ধরবে, প্রচন্ড কনফিডেন্স আর কি।
তা করে আমি যা যেতাম আসতে গাড়িতে গানটা শুনতে, তো কোনো গানটা একবার গাইও নি, গাড়িতে আচ্ছা। গানটা শুনে ওই গাড়ির সাথে। আচ্ছা। তো প্রথমবার তো খুব, আর কিন্তু আমি খুব সেজে গুজে স্টেজে উঠতাম, হ্যাঁ, মানে হ্যাঁ, এখনো হ্যাঁ। উঠি আর কি, ভেরি গুড, ভেরি গুড। যে মেয়েটে করে মাথায় টুপি এসব করে করে সামহাও গান মানে দর্শকরা স্টুডেন্টরা সে ভালোবাসে, তো সে নেচে গিয়ে একা করে এবং করে আমার মনে হয় পরপর প্রোগ্রাম করতে শুরু করি মানে স্টুডেন্টদেরই। তারপর বাহ! যাদবপুর ইউনিভার্সিটিতে আমি পাশ করেছিলাম, আমার আচ্ছা, বাহ! একটি মেয়ে ডাকে 1 হ্যাঁ। বছর বাদে, তখন গিয়ে করি এবং সবাই আমার সাথে ছবি তোলে। আমার আচ্ছা। ধারণা হয় যে আমি, আর হ্যাঁ, আমি সানগ্লাস চোখে পরি, সানগ্লাস মাথায় দিয়ে এরকম করে হাতে। হ্যাঁ। তো তখন সেই মেয়েটি অনিন্দিতা দাস মৈত্র বলে যে শ্রেয়া, দেখো আমরা তো সব ট্রেন সিঙ্গার, হ্যাঁ। কিন্তু তুমি তো মানে তুমি তো ট্রেন নাও, কিন্তু সবাই তোমার সাথে, বিকজ ইটস ইউ ইউ আর পারফর্মার, তুমি কিন্তু ঠিক, ভালো ঠিক, সিঙ্গার ঠিক, নাও, ঠিক, ঠিক, ঠিক। তুমি গানটা শেখো। তো 2015 থেকে আমি কিন্তু প্রভাস ঘোষ আমার স্ত্রী আর বাহ! মেয়েকে যিনি শেখান তার থেকে বাহ! সেমি ক্লাসিক্যাল ট্রেনিং নিতে শুরু করি। 2020 থেকে খুবই একজন প্রতিষ্ঠিত মিউজিক ডিরেক্টর অশোক দাস, হ্যাঁ, হ্যাঁ, তিনি হ্যাঁ, আমাকে, ঠিক। অশোক দাস হ্যাঁ। অশোক অনেক বছর বম্বেতে ছিলেন, পুনেতে হ্যাঁ, ছিলেন। হ্যাঁ, হ্যাঁ। এবং আমি কিন্তু এখন গান গাই না, এখন আমি শুধু রেওয়াজই করি, মানে বাহ! কম্বিনেশন অফ খুব নোটস এন্ড টোনস, মানে খুব ভালো। প্রত্যেক দিন কিংবা 2-3 দিনে, মানে 2-3 দিন পর পর রোববার আসে, হ্যাঁ। জেনারেলি ছুটির দিন কিংবা রোববার আসে, সখন এসে অনেকক্ষণ বসে, আর বাহ! প্রত্যেকদিন আমি আধ ঘন্টা চেষ্টা করি রেওয়াজ করতে, খুব ভালো, ওই খুব ভালো। তাড়াহুড়ো থাকলে হয়। এবং এখন তাই জন্য 2025-এ আমার একটা গান নিয়ে খুব ট্রোলিং হয়, তো গানটা আমি অশোককে দেখাই, গুরুজি বলেন এটা গান খুব ভালো হয়েছে, তো লোকে রবীন্দ্র সদনে পারফর্ম করেছে, একটু নেচেছিলেন বলে এরকম করে। সো আমার খুব কষ্ট হয়, কেন যা তা বলে, আমার প্রায় চাকরিটাই চলে যাচ্ছিল, এত বাজে কথা বলছিল আর কি। ও! কিন্তু আমি তার পরের দিন, আমি বলি তার পরের দিন সকালবেলা উঠে আমার চোখে জল চলে এসেছিল, বাট আই ওয়েন্ট ব্যাক টু রিভার্স, যে এই জিনিসটা তো আমি করেছি, আমি ছেড়ে দেবো কেন, লোকে কি বললো। ঠিক, 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 ঠিক। সো দ্যাটস ইট। এবং তাতেই আমার মনে হচ্ছে যে গান না শিখলে ইউ হ্যাঁ, রিয়েলি হ্যাঁ, ডু হ্যাঁ, নট নো হ্যাঁ। মানে ঠিক, ইয়োর ঠিক। ভোকাল একদম ঠিক কথা, কোয়ালিটি, হাউ একদম টু ঠিক কথা। মডুলেট, একদম ঠিক কোন কথা। নোটটা পড়ছে না, মানে হ্যাঁ। যেরকম অবশ্য খুব স্ট্রিক্ট বলে ধা ধা, সোজা সোজা হচ্ছে না, ধা ধা, পাপা না পাপা, মানে সো থিং, মানে আই ঠিক, লার্ন ঠিক, সো ঠিক, দ্যাট ঠিক, ঠিক। গ্রেট এফর্ট। এবার বলো যে এখন তো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যুগ, হ্যাঁ। এই টেকনোলজি কি গানকে, গান আর গেটিং কারেক্টেড থ্রু কম্পিউটার, হ্যাঁ, 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 পিচ হ্যাঁ। পড়ছে না হয়ে যাচ্ছে, ঠিক, ঠিক, ঠিক। এটা কি গানকে এফেক্ট করবে, মানে তুমি যা মিউজিক ডিরেক্টররাই কি গান করে দিতে পারবে, তোমার গলা করে তুমি কুমার শানুর মতন করে দিতে পারবে, না অরিজিনাল যারা গান শিখছে, যারা করছে, তাদের ভ্যালু থাকবে? তাদের ভ্যালু অবভিয়াসলি থাকবে। তাদের ভ্যালু অবভিয়াসলি থাকবে। মানে কম্পিউটার যেটা আমার করছে যদি একটা প্রশ্ন হয়, সিন্স ইউ আর টেকনোলজি পারসন ফ্রম টেকনোলজি ব্যাকগ্রাউন্ড, ইজ এআই গোয়িং টু রিপ্লেস মিউজিক, মানে সিঙ্গিং? দেখুন এআই একদম নতুন কিছু করতে পারবে না। এআই কে যা যা শেখানো হচ্ছে এখন, ধরুন এআই অনেকদিন থেকে, যেমন কম্পিউটার চেস অনেকদিন থেকে আছে, কিন্তু সে এখনো পর্যন্ত যারা গ্র্যান্ড মাস্টার তাদেরকে কম্পিউটার কিন্তু হারাতে পারছে না এখনো পর্যন্ত। তো আমার কদিন আগে ম্যাগনাস কার্লসেন হারিয়ে দিল কম্পিউটারকে, যে বেস্ট সফটওয়্যার তাকে হারিয়ে দিল। তো আমার মনে হয় যে মিউজিকের ক্ষেত্রেও তাই, ইফ ইউ আর রিয়েলি গ্রেট, যারা না শিখে আসবে তাদেরকে ওই এআই ভাষায় চলতে হবে। যারা আমাদের মতন সত্যি শিখে এসছে তারা নিজেদের কাজ ঠিক ক্রিয়েট করবে, এবং সেটা এআই করতে পারবে না, তাকে এআই ম্যাচ করতে পারবে না। আমরাও ডেফিনেটলি টেকনোলজি যখন আছে, আমরা কেন সাহায্য নেব না টেকনোলজি দিয়ে একটা জিনিসকে যদি আপগ্রেড করা যায়, আমরা কেন করবো না, অবশ্যই করবো। মানে দিস ইজ গোয়িং টু এনহ্যান্স, নট রিপ্লেস, তাই তো? একদম, যেন মানে টেকনোলজি যেন আমার উপরে না হয়, রাইট, মানে টেকনোলজির উপরে যেন আমি টেকনোলজি যেন মানে নিয়ে যেতে পারে আর কি, এগিয়ে নিয়ে যেতে পারে, সেটাই। এক্সেলেন্ট। এবার আগে জিজ্ঞেস করতাম যে লোককে, যে প্রথম দিকে যখন শুরু করেছেন তখন এআই এর এত, মানে আমি 2016 সালে শুরু আচ্ছা, করি, আচ্ছা, বাহ। তো তখন তো এআই এর এত ছিল না, ছিল এআই আমরা 1995 সালে যখন আমি সি লেভেল করেছি ডয়েকের, আচ্ছা। তখন এআই পড়েছি, কিন্তু এই লেভেল অফ এআই ছিল না। তখন জিজ্ঞেস করতাম 5 বছর আপনার কামিং 5 ইয়ার্স, এখন না আর 5 দিন বাদে কি করবেন জিজ্ঞেস করতে ভয় লাগে, দ্য ওয়ার্ল্ড ইজ চেঞ্জিং সো ফাস্ট। আগামী দিনে কি করবে সেটা তোমার কি প্ল্যান? ইউ আর সো ইয়াং, ইউ হ্যাভ দ্য হোল লাইফ টু গো অলমোস্ট আর কি। অনেস্টলি আমি খুব বেশি দূরে জিনিস ভাবতে চাই না, আচ্ছা, বিকজ উই ডোন্ট নো। অকারণে সে নিয়ে চিন্তা 10 বছর পরে কি হবে কেউ জানে না, রাইট। মানে তো এখন যেটা